হ্যালো স্টুডেন্টস, আজকে আবার একটা নতুন পার্ট নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলে এলাম। কি পার্ট? সাধারণভাবে আমাদের যদি প্রশ্ন করা হয় যে তোমাদের জীবনের আর এক নাম কি, অর্থাৎ আমাদের জীবন কি ছাড়া পরিপূর্ণ নয়, কি সবার মনের মধ্যে প্রথম প্রশ্ন আসবে? নিঃশ্বাস, খাদ্য, বিভিন্ন রকম প্রশ্ন আমাদের উত্তর আসতে পারে। তার মধ্যে আমাদের প্রথম যে উত্তরটা আসবে সেটা হচ্ছে জল। জল ছাড়া কিন্তু আমাদের জীবন পরিপূর্ণ হতে পারে না। সব কিছু পাচ্ছি, জল পাচ্ছি না, আমরা কিন্তু বেশি দিন বাঁচতে পারবো না। হ্যাঁ, অবশ্যই নিঃশ্বাস একটা পার্ট, তোমরা বলতে পারো নিঃশ্বাস ছাড়া আমরা এক ক্ষণও বাঁচতে পারবো না, কিন্তু জীবন ধারণের জন্য জল আমাদের একান্তই প্রয়োজন। এই জলের মাধ্যমেই, জল থাকার ফলেই আমরা কিন্তু চাষবাস করতে পারছি, জীবন ধারণ করতে পারছি, দৈনন্দিন কাজ করতে পারছি, শিল্প তৈরি হচ্ছে, কারখানাতে বিভিন্ন কাজে লাগছে, সব কিছুই কিন্তু জলের ওপর নির্ভর করে হয়ে আসছে। এই জলের উৎস কি কি আমরা জানি? জলের উৎস সাধারণত প্রথমেই চোখের সামনে ভেসে আসে বৃষ্টিপাত। বৃষ্টি যখন পড়ে সেখান থেকে জল আমরা পেয়ে থাকি, বা বিভিন্ন ধরনের ভূগর্ভস্থ বিভিন্ন জল, সেখান থেকে জল পেয়ে থাকি, বা নদী বা সমুদ্রের বিভিন্ন জল, সেখান থেকেও কিন্তু আমরা জল পেয়ে থাকি। এইগুলো হচ্ছে সাধারণত আমাদের জলের উৎস। এবার এত কিছুর মধ্যে আজকে আমরা আলোচনা করব নদী নিয়ে। নদী থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে জল আমরা পাই, পানীয় হিসেবে থেকে শুরু করে আমাদের দৈনন্দিন কাজ, কারখানা, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজে কিন্তু আমাদের এই নদীর জল এবং নদী ভীষণভাবে আমাদের কাজে লাগে এবং আমাদের সাহায্য করে থাকে। আর আমরা আজকে জানবো আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ, এই ওয়েস্ট বেঙ্গলের কি কি রিভার আছে, কি কি নদী আছে, সেই নদীর বিভিন্ন বৈশিষ্ট্য এবং নদীগুলোর নাম, তাদের উৎস, তাদের মোহনা, তাদের বিভিন্ন শাখা নদী, উপনদী, এই সব সম্বন্ধে কিন্তু আমরা এই ক্লাসে আজকে জানা শুরু করব। তো চলে আসা যাক যে ওয়েস্ট বেঙ্গলের যে ড্রেনেজ সিস্টেম আছে তার একটা সাধারণ ধারণা। সাধারণত পশ্চিমবঙ্গে অনেক ধরনের নদী আছে, সেই নদীর ধরনগুলো আগে তোমাদের বলে রাখি। প্রথম হচ্ছে কিছু নদী আছে যেগুলো হচ্ছে হিমালয় পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ সেগুলোতে বরফ গলা জল থাকে। কিছু নদী আছে যেগুলোতে হচ্ছে জোয়ারের জলে পূর্ণ, অর্থাৎ সমুদ্রের জোয়ার বা নদীর জোয়ার হলে তবেই তারা জল পায়। কিছু নদী আছে বৃষ্টির জলে পূর্ণ, অর্থাৎ বৃষ্টি হলেই, অর্থাৎ বর্ষাকালেই সেই সব নদীতে কিন্তু আমরা জল লক্ষ্য করতে পারি। এই পশ্চিমবঙ্গে নদী বিভিন্নভাবে পশ্চিমবঙ্গকে সাহায্য করে থাকে। কীভাবে সাহায্য করে থাকে? প্রথম পার্ট যদি আসে, চাষবাসের ক্ষেত্রে নদী কিন্তু সাহায্য করে। দ্বিতীয় পার্ট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাহায্য করে। তৃতীয় পার্ট যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সাহায্য করে। চতুর্থ পার্ট আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রেও কিন্তু নদী আমাদের ভীষণভাবে সাহায্য করে। সাধারণত প্রধান কয়েকটা নদীর উপর ডিপেন্ড করে টোটাল পশ্চিমবঙ্গের রিভার সিস্টেমটা চালু আছে। প্রধান নদী কি? গঙ্গা। গঙ্গাকেই সাধারণত পশ্চিমবঙ্গের প্রধান নদী বলা হয়ে থাকে। এছাড়াও রয়েছে সুবর্ণরেখাও একটা পার্ট, এবং হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেনি, কিন্তু বিভিন্ন উপনদী রয়েছে ব্রহ্মপুত্রের যেগুলো পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। অর্থাৎ যদি ব্রহ্মপুত্রের বেশিন আমরা লক্ষ্য করি বা ব্রহ্মপুত্রের যে অববাহিকাটা লক্ষ্য করতে পারবো, সেই অববাহিকাটাকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিছু পার্টের নদী রয়েছে, সেই জন্য এখানে ব্রহ্মপুত্রের নামটা আমি তোমাদের সাথে বললাম। এবং সুবর্ণরেখা নদী, যেটা একদম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে সুবর্ণরেখা নদী, যে ডাইরেক্ট গিয়ে সমুদ্রে এসে মিশেছে। সাধারণত এই তিনটে নদী, অর্থাৎ কোন তিনটে নদী? গঙ্গা, ব্রহ্মপুত্র, সুবর্ণরেখা। এছাড়াও আরও প্রধান প্রধান নদীগুলো রয়েছে, সেই নদীগুলো আমি এক একটা পার্টে তোমাদের সাথে আলোচনা করব। বিভিন্ন ধরনের নদী, সেই নদীর বিভিন্ন ধরনের বেসিন রয়েছে। প্রথমেই আমরা জেনে রাখবো নদী বেসিন কাকে বলে বা নদী অববাহিকা কাকে বলে। ধরো এই নদীটা এখান থেকে উৎপত্তি লাভ করেছে। ধরো এখানে পর্বতমালা অঞ্চল, ধরো এখানে একটা পর্বতমালা অঞ্চল রয়েছে। কিভাবে আমরা দেখব? এই অঞ্চলটাতে ধরো পর্বত রয়েছে, সেই পর্বত থেকে একটি নদী উৎপত্তি লাভ করছে। কোথা থেকে উৎপত্তি লাভ করছে? আমি জানি পর্বতের এই অঞ্চল থেকে নদী উৎপত্তি লাভ করে নদী এই প্রবাহিত হচ্ছে।
প্রভাবিত হওয়ার পর নদী এঁকে বেঁকে এদিকে সেদিকে গিয়ে নদী ধীরে ধীরে গিয়ে সে মোহনায় এসে বা সমুদ্রের দিকে এসে সে নদী কিন্তু মিলিত হয়। এই যে নদী অঞ্চল, এই যে সাধারণত নদী অঞ্চল, এই নদী যে টোটাল প্রভাবিত হচ্ছে, এই অঞ্চলে নদী প্রভাবিত হতে হতে নদী কিছু বৈশিষ্ট্য কিন্তু এখানে করে। কি কি বৈশিষ্ট্য নদী এখানে করে আমরা দেখতে পাবো। নদী এখানে কিছু শাখা নদী সৃষ্টি করে, আবার যেগুলো নদী থেকে যায়, আবার কিছু উপনদী সৃষ্টি হয়। উপনদী বলতে নদীতে এসে সেগুলো মিশছে, অর্থাৎ নদীতে এসে মিশছে। শাখা নদী কি, নদী থেকে সেগুলো যাচ্ছে, আর উপনদী হচ্ছে যেগুলো নদীতে এসে মিশছে। এই যে টোটাল বাহিকাটা অঞ্চল, অর্থাৎ যদি এখান থেকে আমরা করি ডট 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 দিয়ে, যদি তোমাদের সাথে আমি আলোচনা করে থাকি, এই যে ডটের চিহ্ন দিয়ে যে অঞ্চলটা আমি এখন বলছি, এই যে টোটাল অঞ্চলটা, এই অঞ্চলটাকেই কিন্তু আমরা সাধারণত নদী অববাহিকা বা রিভার বেসিন বলে থাকি। তো আমাদের এই পশ্চিমবঙ্গে অঞ্চলে, পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের নদী রয়েছে, এবং সেই বিভিন্ন ধরনের নদী সে বিভিন্নভাবে কিন্তু তার এই যে অববাহিকাগুলো সৃষ্টি করেছে। সেই অববাহিকাগুলো যদি আমি শ্রেণীবিভাগ করি, বিভিন্ন ধরনের নদী অববাহিকা কিন্তু আমরা সেখানে লক্ষ্য করতে পারবো। কি কি নদী অববাহিকা আমরা লক্ষ্য করতে পারবো, চলো সেই নদী অববাহিকাগুলো পরের স্লাইডে আমরা লক্ষ্য করে পারি। সাধারণত পশ্চিমবঙ্গের প্রধান নদী হিসেবে আমরা কোন নদীকে জেনে এসেছি? পশ্চিমবঙ্গের প্রধান নদী হিসেবে কিন্তু প্রথমেই আলোচনা করেছি আমরা গঙ্গা, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধান নদী বেসিন যেটা আমরা লক্ষ্য করতে পারবো, সেই বেসিনটা হচ্ছে গঙ্গা বেসিন বা গাঙ্গেয় রিভার সিস্টেম। তারপরে যেটা রয়েছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। তোমাদের দেখো এখানে প্রত্যেকটা নদীর কিন্তু বেসিন এখানে দেওয়া আছে। ব্রহ্মপুত্র রিভার সিস্টেম অর্থাৎ আমাদের এই উত্তর দিকের অঞ্চলটা, উত্তর দিকে যে অঞ্চলটা রয়েছে সেটা কিন্তু ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। তারপরে গঙ্গা বেসিন, দেখো এখান থেকে সৃষ্টি, ওখান থেকে তৈরি হয়, উত্তর দিক থেকে একদম দক্ষিণ পর্যন্ত যে পুরো অঞ্চলটাই কিন্তু গঙ্গা বেসিন। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার গঙ্গা তো এখান থেকে প্রভাবিত হয়ে বিহার থেকে এসে এই মালদার এখান থেকে ঢুকে মুর্শিদাবাদের কাছে এসে বাংলাদেশে চলে গেছে, কিছুটা অঞ্চল আমাদের সোজা এসে আমাদের হুগলি নদী এসে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে এই অঞ্চলটা কি করে গঙ্গার বেসিন বা গঙ্গার অববাহিকা হলো? ওই যে প্রথমেই আলোচনা করলাম, গঙ্গার কিছু উপনদী রয়েছে যেগুলো এখান থেকে এসে বিভিন্নভাবে প্রবাহিত হয়ে গঙ্গা এসে মিশেছে, সেইগুলো কিন্তু গঙ্গা অববাহিকার মধ্যে। সেই জন্য গঙ্গা অববাহিকা উত্তর থেকে একদম দক্ষিণ অবধি কিন্তু আমরা দেখতে পাই। আর একটা পার্ট আছে, এই যে উত্তর থেকে দক্ষিণে এই যে নদীগুলো আসছে, এই নদীগুলো তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য বা নিজস্ব তারা বেসিন সৃষ্টি করছে, তারাও সেখানে কিন্তু সেই বেসিনগুলো তাদের একটা আলাদা আবার নাম কিন্তু সেখানে আমরা দেখতে পাবো। এরপরে আসছে অজয় রিভার। অজয়ের যে বেসিনটা রয়েছে, অজয়ের বেসিন, দামোদর, রূপনারায়ণ, কংসাবতী, সুন্দরবন অঞ্চলের বিভিন্ন নদী আছে, সেই বেসিনগুলো কিন্তু এখানে পার্ট করে তোমাদের এখানে বলা হয়েছে। আমি প্রতিটা পার্টকে, আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো নদী রয়েছে এবং যতগুলো বেসিন রয়েছে তার উপর ভিত্তি করে কয়েকটা ভাগে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। তো কি কি পার্ট? একটা পার্ট হচ্ছে গঙ্গা ভাগীরথী বা হুগলি নদীর একটা রিভার সিস্টেম, সেটাকে একটা পার্টে ভাগ করছি। তারপরে হচ্ছে নর্থ বেঙ্গল রিভার। নর্থ বেঙ্গলের রিভারে কিছুটা অঞ্চলে ব্রহ্মপুত্র ড্রেনেজ সিস্টেম হিসেবে কিন্তু আমি বলেছি। তার মানে এটা না যে নর্থ বেঙ্গলের সব রিভারই কিন্তু ব্রহ্মপুত্রের মধ্যে, নর্থ বেঙ্গলেরও কিছু কিছু নদী আছে যেগুলো কিন্তু আমাদের গঙ্গার সাথে এসে মিশেছে, কিন্তু নর্থ বেঙ্গলের বেশিরভাগ নদী কিন্তু আমাদের ব্রহ্মপুত্রের দিকে গেছে। সেই জন্য এখানে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম ব্যাকেটে লিখে রেখেছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। তারপরে রয়েছে পশ্চিম অঞ্চলে দ্য ওয়েস্টার্ন বেঙ্গল রিভার। পশ্চিম অঞ্চলে যে নদীগুলো রয়েছে, সাধারণত পশ্চিমাঞ্চলের প্রধান নদী কিন্তু এখানে আমরা দেখে যাচ্ছি সুবর্ণরেখা, অর্থাৎ সুবর্ণরেখা উৎপন্ন হয়ে ডাইরেক্ট এসে আমাদের বে অফ বেঙ্গল এসে মিশেছে। এছাড়াও কিন্তু পশ্চিমাঞ্চলে অনেক মালভূমি অঞ্চলের নদীগুলো রয়েছে, সেগুলো পরবর্তীতে আলোচনা করব। কিছু সেগুলো সুবর্ণরেখার সাথে মিশেছে, কিছু সেইগুলো একটা নদী আর একটা নদীর সাথে মিশে সেটা নতুন নাম নিয়ে গঙ্গা নদীর সাথে মিশেছে, সেগুলো আমরা পরে আলোচনা করছি। এছাড়াও রয়েছে টাইডাল রিভার, অর্থাৎ কি যে নদীগুলো জোয়ারের জলে পুষ্ট হয়ে নদী আকৃতি ধারণ করে, সেগুলোকে সাধারণত আমরা টাইডাল রিভার বলে থাকি। তো
সেই যেগুলো ভাগ করলাম সেই ভাগগুলো যদি আমরা এখানে লক্ষ্য করতে পারি, তোমরা দেখো এই যে ম্যাপটা তোমরা যখন পড়বে, পারলে এই ম্যাপটা সবসময় পাশে নিয়ে পড়ার চেষ্টা করবে। যখন পিপিটি দেখবে হয়তো পরপর চলে আসবে, এই ম্যাপটা যদি পাশে নিয়ে পড়ো তোমাদের কোনো সমস্যা হবে না নদীটা বুঝতে। যখনই নদীটা পড়বে, প্রতিটা নদী দেখো এখানে দেওয়া আছে এবং সেই নদীতে এক একটা করে বেসিন, এই দেখো রায়দাক তোরসা বেসিন রয়েছে, জলঢাকা বেসিন, তিস্তা বেসিন, আরাত্রি বেসিন, গঙ্গা বেসিন, প্রতিটা বেসিন, মহানন্দা বেসিন, প্রতিটা বেসিন কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে। মহানন্দা বেসিন পরবর্তীকালে মহানন্দা এসে কিন্তু গঙ্গার সাথে মিশেছে, কিন্তু মহানন্দা সে নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক তৈরি করে সেখানে কিন্তু মহানন্দা বেসিনও কিন্তু এখানে সৃষ্টি করেছে। এই জিনিসগুলো তোমরা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। কিছু কিছু নদী রয়েছে আমাদের ভারতবর্ষে যেগুলো ধরো আমাদের ওপরে উৎপন্ন লাভ করেছে, অর্থাৎ উত্তর দিক দিয়ে তারা উৎপত্তি লাভ করেছে। উত্তর দিক দিয়ে উৎপত্তি লাভ করে সেগুলো বাংলাদেশে ঢুকে গেছে, ঢুকে গিয়ে আবার সেগুলো বেঁকে এসে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছে। সেখানে কিন্তু সেগুলো বিভিন্ন ধরনের তারা রিভার বেসিন বা নদী অববাহিকা সৃষ্টি করেছে। যে ভাগগুলো আমি করলাম সেই ভাগগুলোর ওপর ডিপেন্ড করে আমি একটা আলোচনা তোমাদের সামনে উপস্থাপনা করছি। প্রথম যে ভাগটা রেখেছিলাম সেই ভাগটা হচ্ছে দ্য গঙ্গা অ্যান্ড ভাগীরথী রিভার সিস্টেম। গঙ্গা ভাগীরথী রিভার সিস্টেম, একটা জিনিস লক্ষ্য রাখবে, গঙ্গা আর ভাগীরথী দুটো একই নদী, কিন্তু গঙ্গা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। কোথায় এসে ভাগ হচ্ছে আমি এর আগে অনেকবার তোমাদের ম্যাপে এঁকে দেখালাম, সেখানে এখানে ডাইরেক্ট ম্যাপে দেখাচ্ছি। দেখো মুর্শিদাবাদের কাছে এসে গঙ্গা কিন্তু এইখানে একটা ভাগ হয়ে চলে আসছে এবং এদিকে একটা ভাগ হয়ে পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। পরবর্তীকালে সেখানে ব্রহ্মপুত্র আসছে, এসে বে অফ বেঙ্গলে মিশছে এবং পরবর্তী কিছুটা পার্ট সেটা কিন্তু মুর্শিদাবাদে এসে মুর্শিদাবাদের কাছ থেকে সেটা ভাগ হয়ে এসে আমাদের পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে এসে হুগলি নদী নাম, প্রথমে ভাগীরথী পরবর্তীকালে হুগলি নাম নিয়ে আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে এসে কিন্তু সেই নদীটা মিশছে। অর্থাৎ এই যে গঙ্গা নদী, এই গঙ্গা নদী কিন্তু আলাদাভাবে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গিয়ে সেটা কিন্তু ভাগীরথী নাম বা হুগলি নাম নিচ্ছে এবং অপর পার্ট পদ্মা নাম নিচ্ছে। এই গঙ্গা নদী, টোটাল গঙ্গা নদী আমাদের পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট অঞ্চল জুড়ে রয়েছে? 46% অঞ্চল জুড়ে রয়েছে, মেজর একটা পার্ট জুড়ে রয়েছে। কারণ কি, এই গঙ্গা নদীর উপর থেকেও বিভিন্ন উপনদী এসে কিন্তু গঙ্গার সাথে মিশেছে। এছাড়া টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 74,720 স্কোয়ার ফিট অঞ্চল জুড়ে কিন্তু আমাদের এই গঙ্গা নদীকে লক্ষ্য করতে পারি। গঙ্গা নদী কোন কোন ডিস্ট্রিক্টে আমরা লক্ষ্য করতে পারি? দেখো লেখা আছে সাউথ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, হাওড়া, ইস্ট মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, পুরুলিয়া, মেদিনীপুর। প্রত্যেকটা অঞ্চলে কিন্তু গঙ্গা নদীর অববাহিকা অঞ্চল, অর্থাৎ গঙ্গা নদী প্রভাবিত না হলেও তার সাথে এসে যে নদীগুলো মিশেছে তারা এইসব জায়গা দিয়ে প্রভাবিত হয়ে এসছে, অর্থাৎ গঙ্গা নদীর সেইগুলো হচ্ছে অববাহিকা অঞ্চল। তাহলে পশ্চিমবঙ্গের যে কটা ডিস্ট্রিক্ট রয়েছে, জেলা রয়েছে, তার বেশিরভাগ জেলায় কিন্তু গঙ্গা নদীর মধ্যে অন্তর্গত। এবং এই বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের কিছু পার্ট বাংলাদেশে ঢুকে আছে পদ্মা নামে, বাদবাকি যে পার্ট সেটা কিন্তু আমাদের এই গঙ্গা নামে ভাগীরথী নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রভাবিত হয়েছে। এই যে ভাগীরথী নদী ভাগ হয়েছে কোথায়? মুর্শিদাবাদের কাছাকাছি এসে এই ভাগীরথী কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে। মুর্শিদাবাদের কাছাকাছি এসে একটা নাম পদ্মা, একটা হচ্ছে ভাগীরথী, পরবর্তীকালে সেটা হুগলি নাম নিয়েছে। এইখানে কিছু নদী কিন্তু ওদের এই ভাগীরথীর সাথে এসে মিশছে। কি কি নদী এসে মিশছে? ব্রাহ্মণী, পাগলা, ময়ূরাক্ষী, অজয়, জলঙ্গি, এইগুলো কিন্তু এসে আমাদের এই কার সাথে মিশছে? হুগলি নদীর সাথে মিশছে। কোথায় এসে মিশছে? দেখো এখানে পুরো স্পষ্ট লেখা আছে, জলঙ্গি নদী কিন্তু নবদ্বীপের কাছে এসে আমাদের গঙ্গায় বাঁ দিকে এসে মিশছে এবং পরবর্তীকালে এই জলঙ্গি ভাগীরথী নাম নিয়ে হুগলি নদীর সাথে মিশছে এবং বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। অর্থাৎ প্রতিটা নদী কিন্তু আমাদের এই গঙ্গার সাথে মিশছে। কি কি নদী? এখানে আরও বিভিন্ন ধরনের নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্যগুলো হচ্ছে অজয়, দামোদর, ময়ূরাক্ষী। এই প্রতিটা নদীই কিন্তু আমাদের গঙ্গার সাথে এসে মিশছে, আমরা লক্ষ্য করতে পারছি। এই এখানকার কিছু বৈশিষ্ট্য রয়েছে। গঙ্গা নদী সাধারণত দেখো একদম বাউন্ডারি, কোন বাউন্ডারি? উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হুগলি বাউন্ডারি ঘেঁষা হয়ে কিন্তু সেই নদীটা প্রবাহিত হয়ে আমাদের বে অফ বেঙ্গলে এসে পতিত হয়েছে। এবং এই যে গঙ্গা নদী, হুগলি যে নদীটা প্রথমে ভাগীরথী এবং পরে হুগলি নাম নিয়েছে, এই হুগলি নদী কিন্তু পশ্চিমের যে নদীগুলো, সেই নদীগুলো কিন্তু অনেক সময় এই আমাদের পশ্চিম বাংলার হুগলি নদীর সাথে এসে মিশেছে।
ব্যাপারটা তোমাদের গোলাবে না। আমি আরেকটু করে ক্লিয়ারভাবে তোমাদেরকে বলে দিই, গঙ্গা নদী দুটো ভাগ হয়ে যাচ্ছে, পদ্মা এবং ভাগীরথী। পদ্মা বাংলাদেশে চলে যাচ্ছে এবং ভাগীরথী হুগলি নাম নিয়ে আমাদের বে অফ বেঙ্গলে মিশছে। এই হুগলি নদীর সাথেই কিন্তু বেশিরভাগ দক্ষিণের যে নদীগুলো রয়েছে বা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে যে নদীগুলো রয়েছে সেগুলো এসে মিশছে। আর গঙ্গা, সেই গঙ্গার সাথে উপর থেকে মানে উত্তরাঞ্চল থেকে যে নদীগুলো এসে মিশেছে, উপনদীগুলো, সেগুলোই উত্তরাঞ্চলে গঙ্গার সাথে এসে কিন্তু ডাইরেক্ট সেগুলো মিশেছে। কিছু নদী আবার বাংলাদেশে মেশার পরেও বাংলাদেশে ঢুকে গেছে। অর্থাৎ এইগুলো হলো আমাদের ভাগীরথী এবং হুগলি নদীর একটা ক্রাইটেরিয়া। এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে মহানদী। এই মহানদী আমরা কোনটাকে বলবো? মহানদীর উৎপত্তি কোথায়? মহানদীর উৎপত্তি হচ্ছে ঘুম। আমাদের দার্জিলিংয়ে ঘুমের কাছাকাছি যে অঞ্চল রয়েছে, ঘুমের কাছাকাছি এসে কিন্তু মহানদী উৎপত্তি লাভ করছে। এবং এই যে মহানন্দা কিন্তু আমাদের এই ঘুমের কাছাকাছি অঞ্চলে কিন্তু সে উৎপত্তি লাভ করছে। এবং দার্জিলিংয়ের কাছে কোন পাহাড়? ডিহুইল পাহাড়ের কাছে এসে কিন্তু এই নদীটার উৎপত্তি লাভ করেছে। এবং এই নদী পরবর্তীকালে এসে আমাদের গঙ্গার সাথে মিশেছে। কোথা দিয়ে এসেছে? দেখো, এই যে গঙ্গার যে দুটো পার্ট হয়ে গেছে, দেখো আউট অফ টু ব্রাঞ্চেস, এটা এসে বিহারের কাছে নদীটা প্রভাবিত হয়েছে। এই যে দেখো মহানন্দা নদী, এই যে মহানন্দার যে টোটাল বেসিন, এটা হচ্ছে মহানন্দার মেন নদীটি। এবং সেটা এসে এই দেখো গঙ্গা, এই গঙ্গার সাথে কিন্তু মহানন্দা এসে মিশছে। এবং এই বিভিন্ন মহানন্দার কিন্তু ট্রিবিউটারিজগুলো রয়েছে, উপনদী শাখা নদী কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ এই মহানন্দা নদী কোন কোন ট্রিবিউটারিজ বা কী কী ধরনের নদী রয়েছে প্রত্যেকটা এখানে লেখা আছে। কান্ধারী, তানগণ, পুনর্ভদ্রা, ড্রেনেজ, বিভিন্ন ধরনের কিন্তু এখানে নদীগুলো রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গঙ্গার যে পতিত পলিগুলো, সেগুলো কিন্তু মহানন্দা নদীতে আমরা লক্ষ্য করতে পারি। এই মহানন্দা হচ্ছে গঙ্গার একটা বিশেষ উপনদী, যা উত্তরাঞ্চল থেকে উৎপত্তি লাভ করে এসে টোটাল আমাদের গঙ্গার সাথে এসে মিশেছে। এর পরবর্তী পার্টে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আরও কিছু নদী। কী কী নদী? সেগুলো হচ্ছে দীপা, আরাত্রি, পুনর্ভদ্রা। এই নদীগুলো তোমাদের কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। তোমরা তার আগে প্রথমেই তোমাদের দেখে নিতে হবে ওই যে নদীর যে ম্যাপটা, এখানে কিন্তু বিভিন্ন নদী এসে কিন্তু মিশেছে। এই জায়গাটা কিন্তু তোমাদের একটু ভালো করে ফলো করতে হবে এই তিনটে নদীর নাম মনে রাখতে গেলে। দীপ, আরাত্রি এবং পুনর্ভদ্রা। দেখো এইখানে একমাত্র তোমরা এখানে দেখতে পাবে এই অঞ্চলে শুধু আরাত্রি রিজিয়ান বলে কিন্তু বলা আছে। এই যে অঞ্চলটা, শুধু এই অঞ্চলটা কেন আরাত্রি রিজিয়ান বলা হলো, আরাত্রি বেসিন কেন বলা হলো, তোমরা সেটা আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত কিছু কিছু নদী রয়েছে, সাধারণ ছোটো ছোটো নদী। কি নদী? সুলু, নিম, তামলা, চাহুই, পাংলা। এইগুলো সাধারণত উচ্চ অঞ্চল, জলপাইগুড়ি উঁচু অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। এবং এইগুলো যখন একসাথে মিশে এরা কারওয়াটা নামক একটা নদী নাম নিয়ে প্রভাবিত হয়েছে। এবং পরবর্তীকালে এই যে আরাত্রি বেসিন, এই আরাত্রি রিভার কিন্তু নাম নিয়েছে কি? দীপা এবং আরাত্রি নাম নিয়ে কিন্তু বাংলাদেশে প্রভাবিত হয়েছে। এবং পরবর্তীকালে এই যে আরাত্রি নদী, এই আরাত্রি কিন্তু আবার পশ্চিমবঙ্গে এন্ট্রি করেছে। কোন অঞ্চলে এন্ট্রি করেছে? আমাদের দক্ষিণ দিনাজপুরের কিছু অঞ্চল জুড়ে সে কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল দিয়ে ঢুকেছে। ঢোকার ফলে 40 কিলোমিটার অঞ্চল কিন্তু ও পশ্চিমবঙ্গে ছিল, তারপরে আবারও বাংলাদেশে চলে গেছে। তাহলে কি হলো? এই নদীটা উপর থেকে উৎপত্তি লাভ করছে, লাভ করার পরে বাংলাদেশে থাকার ফলে কিছু অঞ্চল পশ্চিমবঙ্গে, তার 40 কিলোমিটার পশ্চিমবঙ্গে প্রভাবিত হলো। কোথায়? দক্ষিণ দিনাজপুরে। তারপরে আবার বাংলাদেশে প্রবেশ করছে। অর্থাৎ এবারে আসছে দীপা যে নদীটা, সেটা তো হয়ে গেল, মানে আরাত্রি রিভার দিনাজপুরে দিয়ে কিন্তু ঢুকে গেল। এর পরবর্তীতে আসছে দীপা নাম নিয়ে কোথায় আসছে? দীপা নাম নিয়ে কিন্তু সেই দক্ষিণ দিনাজপুরের মধ্যে একটা পুলিশ স্টেশন আছে, গঙ্গারামপুর যে পুলিশ স্টেশন আছে, সেখান দিয়ে কিন্তু নদীটা ঢুকছে। কোন নদী ঢুকছে? দীপা নদী, এটা ধাপা নদী। অনেক জায়গায় দীপা বলেও কিন্তু তোমরা লক্ষ্য করতে পারো। এই যে ধাপা নদীটা ঢুকছে, এই ধাপা নদীর নাম কি নিচ্ছে তখন? পুনর্ভদ্রা। অর্থাৎ এই যে দুটো নদী, ধাপা, আরাত্রি এবং পুনর্ভদ্রা, এই তিনটে নদী কিন্তু একই নদী, বিভিন্ন সময় বিভিন্ন নাম নিয়েছে বিভিন্ন পার্টে। এই পুনর্ভদ্রা নদীটা দক্ষিণ দিনাজপুরের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে প্রায় 40 কিলোমিটার। হওয়ার পরে সে আবার বাংলাদেশে প্রবেশ করেছে এবং মহানন্দার সাথে দিয়ে কিন্তু সে এসেছে। এটা হচ্ছে এই নদীর ট্রিবিউটারিজ।
এর পরবর্তীতে যে নদীটা আসছে সেটা হচ্ছে নাগার, গমারি, তালাং। এই প্রতিটা নদী তোমরা একটু যদি ম্যাপটা লক্ষ্য করা, যে ম্যাপটা তোমাদের প্রথমেই বলেছিলাম, এই যে ম্যাপটাতে দেখবে প্রতিটা নদী কিন্তু আমাদের উত্তরাঞ্চলের নদী। উত্তরাঞ্চলের নদী হওয়ার ফলেও কিন্তু এই নদীগুলো কিন্তু বিশেষভাবে আমাদের লক্ষ্য করতে পেরেছি। নদীগুলো একটা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য সে কিন্তু তারা কিন্তু নাম নিয়েছে। কি কি নাম নিয়েছে সেগুলোই আমরা এখন দেখব। সাধারণত প্রতিটি নদীই কিন্তু আমাদের প্রভাবিত হয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ উত্তর থেকে প্রভাবিত হয়েছে, ওই বাংলাদেশে ঢুকে আবার মালদা এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে থেকে গিয়ে আবার বাংলাদেশে গিয়ে সেগুলো মিশেছে। এই নদীগুলো কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গর ঠিক বর্ডার অঞ্চলে, কিছু নদী আবার বিহার থেকেও এসেছে। কোন নদীগুলো কি হচ্ছে? এই যে নাগার নদী, নাগার যেটা এটা কিন্তু অরিজিনেট হচ্ছে কিন্তু বাংলাদেশে, হয়ে সেটা পশ্চিমবঙ্গের বাউন্ডারি যেখান থেকে এসছে সেখান থেকে উৎপত্তি লাভ করেছে, করে একটুখানি পশ্চিমবঙ্গে ঢুকে আবার সেটা কিন্তু মহানন্দার সাথে মিশিত হয়েছে। যখনই মহানন্দার সাথে মিলিত হচ্ছে তার নাম হচ্ছে কুলিক। এই নাম দেওয়ার পরে পরবর্তীকালে সেটা আবার কিন্তু বাংলাদেশে প্রভাবিত হচ্ছে। অর্থাৎ এই যে নদীগুলো, এই নদীগুলো কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে প্রভাবিত হয়েছে। এগুলো সাধারণভাবে তোমরা একটু খেয়াল রাখলেই হয়ে যাবে। পরবর্তী গামারি যে নদী, এই গামারি যে ছোট নদীটা, এটা উত্তর দিনাজপুরের একটু অঞ্চল ঘেঁষে প্রভাবিত হয়েছে এবং পরবর্তীকালে আবার মহানন্দার সাথে মিশে বাংলাদেশে প্রভাবিত হয়েছে। এবং তানগণ হচ্ছে মহানন্দারই একটা ট্রিবিউটারি নদী। অর্থাৎ এই নদীগুলোর মধ্যে উত্তর দিকে উৎপন্ন লাভ হচ্ছে কি উত্তর দিকে তানগং, তারপর যে গামারি, এগুলো হচ্ছে উত্তর দিকে উৎপন্ন লাভ করেছে। এবং নাগার এটাই হচ্ছে একমাত্র বাংলাদেশে কিন্তু উৎপত্তি লাভ করেছে, কিন্তু কিছুটা অংশে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছে। এইগুলো হচ্ছে এই নদীর সাধারণত অঞ্চল। এই নদীগুলি কিন্তু বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করতে পারি, এগুলো কিন্তু বেশিরভাগই আমাদের পর্বত অঞ্চলে কিছু জলে স্পুষ্ট এবং কিছু যদি আমরা লক্ষ্য করতে পারি সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এগুলো বৃষ্টির জলেরও কিন্তু নদী হিসেবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ যে ভাগগুলো বললাম তার মধ্যে কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট। এর ছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে পাগলা, বাঞ্ছড়ি, ব্রাহ্মণী যে নদী। ব্রাহ্মণী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা হচ্ছে রাজমহল পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। কোন ডিস্ট্রিক্টে ব্রাহ্মণী নদী আমরা দেখতে পাই? সাধারণত বিহার থেকে এটা লাভ করেছে, বিহার স্টেট থেকে লাভ করে আমাদের পশ্চিমবঙ্গে সাধারণত বীরভূম, মুর্শিদাবাদ অঞ্চলে কিন্তু ব্রাহ্মণী নদী লক্ষ্য করতে পারি। অর্থাৎ কি, এই দেখো এই অঞ্চলটা, এই যে অঞ্চল, এই অঞ্চলটাতে কিন্তু আমরা ব্রাহ্মণী নদী কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। পরবর্তীকালে ব্রাহ্মণী কার সাথে মিশে? দ্বারকার সাথে কিন্তু ব্রাহ্মণী নদী মিশেছে। অর্থাৎ এই নদীটাকে আমরা সাধারণত ব্রাহ্মণী নদী বলে থাকি। ব্রাহ্মণী নদী খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এটা কিন্তু আমার গঙ্গার সাথে এসে কিন্তু মিশেছে। এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে জলঙ্গি নদী এবং ভৈরব নদী। এই যে জলঙ্গি নদী দেখো, যেখান থেকে আমাদের ব্রাহ্মণী নদী এদিক থেকে তো চলে আসছে, ভাগীরথী নদীর যে পশ্চিম দিকের অঞ্চল রয়েছে, ভাগীরথী নদী, অর্থাৎ ভাগীরথী কোথায় ভাগ হয়ে যাচ্ছে? একদম উপর থেকে গিয়ে পদ্মা ভাগ হয়ে যাচ্ছে, মুর্শিদাবাদ ওখানে পদ্মা ভাগ হচ্ছে এবং পরবর্তীটা ভাগীরথী ভাগ হয়ে যাচ্ছে। ভাগীরথী নদীর যে ডান পাশের যে নদী, তার মধ্যেই কিন্তু আমাদের রাইট সাইডে যে নদী সেটা কিন্তু আমরা জলঙ্গি হিসেবে জেনে থাকবো। এই জলঙ্গি নদী পদ্মার সাথে এসে মিশেছে, এদিকে আবার ভাগীরথী থেকে মিশেছে। অর্থাৎ কি, জলঙ্গি হচ্ছে রাইটে, পদ্মার হচ্ছে ডান দিকের নদী হিসেবে মিশছে, এসে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 165 কিলোমিটার কিন্তু এটা প্রভাবিত হচ্ছে ফারাক্কার নিচু অংশে। নিচু হয়ে জলঙ্গি কিন্তু পরবর্তীকালে এই অঞ্চলটাতে সাধারণত বৃষ্টির জলে জলঙ্গি নদী উৎপন্ন লাভ করছে এবং বৃষ্টির জলে এটা প্রভাবিত হওয়ার ফলে এই অঞ্চল, যেহেতু মালভূমি অঞ্চলে কিছুটা অঞ্চল থাকে, এখানে সাধারণত প্রভাবিত একটু বেশি আমরা লক্ষ্য করতে পারি। এবং পরবর্তীকালে এই জলঙ্গি নদী হুগলি এবং নবদ্বীপের কাছে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে মিশছে। অর্থাৎ পদ্মা নদী থেকে নির্গত হচ্ছে, পদ্মা নদী থেকে নির্গত হয়ে এই নদীটা কিন্তু আমাদের এই হুগলি নদীয়ার কাছে এসে, নবদ্বীপের কাছে এসে আমাদের এর সাথে মিশছে, ভাগীরথীর সাথে কিন্তু এই নদীটা মিশছে। এবং এই যে বারাইভাব যে নদীটা রয়েছে, সেই বারাইভাব নদীটা কিন্তু গঙ্গা থেকে উৎপত্তি লাভ করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, দেখো এই জার্নিটা কিন্তু খুব ছোট, নদীটা গঙ্গা থেকে উৎপত্তি লাভ করেছে, গঙ্গার ওখানে উৎপত্তি লাভ করেছে কোথায়? লালবাগ, মুর্শিদাবাদের লালবাগের ওখানে গঙ্গা থেকে উৎপত্তি লাভ করছে। তোমরা যদি নদীটাকে ভালো করে চিত্রটা লক্ষ্য করতে পারো, এই যে বারাইভাব নদী কোথেকে উৎপত্তি লাভ করেছে? এখানে মুর্শিদাবাদ, গঙ্গা থেকে উৎপত্তি লাভ করছে, উৎপত্তি লাভ করে একটা এদিকে জলঙ্গি হিসেবে চলে যাচ্ছে। ভালো করে দেখো, পদ্মা থেকে
নদীটা উৎপত্তি লাভ করছে, একটা নদী উৎপত্তি লাভ করে একটা নদী এদিকে বহির্ভাব হিসেবে চলে যাচ্ছে, একটা নদী কিন্তু জলঙ্গি হিসেবে চলে যাচ্ছে। জলঙ্গি নদী হিসেবে এসে কোথায় এসে মিশছে? আমাদের ভাগীরথীর সাথে মিশছে। এবং এই বহির্ভাব নদী সে কিন্তু পরবর্তীকালে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদের অঞ্চল থেকে এসে সে কিন্তু আবার পরবর্তীকালে আমাদের এই অঞ্চলে এসে মিশছে। ভাগীরথীর সাথেও কিন্তু সে লোকগত হয়। শুধু ভাগীরথী না, তার আগে সে কিন্তু অন্যান্য নদীর সাথেও কিন্তু মিশে যাচ্ছে। আমাদের এই বহির্ভাব নদী অনেক ক্ষেত্রে ইছামতির সাথেও সেটা অন্যরকম নাম নিয়ে প্রভাবিত হচ্ছে। এই জিনিসটা কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবে। এত জটিলভাবে জিনিসটা পড়বে না। টোটাল নদীর যে ম্যাপগুলো রয়েছে সেই ম্যাপগুলো লক্ষ্য রেখে নদীগুলো কোথা থেকে কোন দিকে প্রভাবিত হচ্ছে সেই জিনিসটা শুধু লক্ষ্য রাখলে তোমাদের বুঝবে। নদীর নামগুলো মনে রাখবে এবং কোন ডিস্ট্রিক্টের মধ্যে নদীগুলো প্রভাবিত হচ্ছে সেগুলো মনে রাখলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। এরপরে হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদী কোথা থেকে আসছে? ইছামতি নদীর মেন হচ্ছে মাথাভাঙা নদী। মাথাভাঙা নদী কোত্থেকে? এই পদ্মা থেকে মাথাভাঙা নদী কিন্তু সৃষ্টি হচ্ছে। পদ্মা থেকে মাথাভাঙা উৎপন্ন লাভ করে পরবর্তীকালে আমাদের যখন নদীয়ার ওখান থেকে বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে তার নাম হয়ে যাচ্ছে ইছামতি। ইছামতি নদী কিন্তু সাধারণত পদ্মার শাখা নদী হিসেবে আমরা কিন্তু বলে রাখতে পারি কিছু কিছু জায়গায়। পদ্মারই একটা পার্ট হিসেবে কিন্তু আমরা বলে রাখতে পারি। এবং এই যে ইছামতি নদী সাধারণত ইছামতি চূর্ণী নদীরও কিন্তু একটা পার্ট হিসেবে চূর্ণী নদীর একটা পার্ট হিসেবে কিন্তু বলে থাকতে পারি। অর্থাৎ ইছামতি নদী কিভাবে প্রভাবিত হচ্ছে? ইছামতি নদীটা যখন উৎপন্ন লাভ করছে সেটা কিন্তু পূর্ব দিকে প্রভাবিত হচ্ছে, হয়ে কিছু কিলোমিটার প্রভাবিত হওয়ার ফলে সেটা উত্তর এবং পূর্ব দিকে ঘেঁষে প্রভাবিত হয়ে সে কোত্থেকে মিশে? ভাগীরথীর সাথে মিশছে। তখন তার নাম হচ্ছে চূর্ণী। এবং পরবর্তীকালে তার আদার্স যে প্রভাবতা সেটা কিন্তু কি নাম নিয়ে? ইছামতি নাম নিয়ে এসে আমাদের বঙ্গোপসাগরের দিকে প্রভাবিত হচ্ছে। এই ইছামতি নদীটা সাধারণত বৃষ্টির জলে পূর্ণ হতে পারে, আবার কিছু কিছু সময় ইছামতির কিছু অংশ কিন্তু জোয়ারের জলে পুষ্ট হতে পারে, আমরা লক্ষ্য করতে পারি। এইগুলো হচ্ছে গঙ্গার বিভিন্ন ধরনের উপনদী নিয়ে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম। এরবারে আমরা চলে আসি উত্তরবঙ্গের যে বিভিন্ন নদী। এই উত্তরবঙ্গের কিছু নদী কিন্তু গঙ্গার উপনদী, যেমন হচ্ছে মহানন্দা, মহানন্দা, তারপরে গামড়ি, তাংগং, এইগুলো কিন্তু গঙ্গারও উপনদী হিসেবে কিন্তু আমরা জেনে থাকতে পারি। কিন্তু উত্তরবঙ্গের যে নদীগুলো রয়েছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে যে নদীগুলো, অর্থাৎ ব্রহ্মপুত্রের বেসিনে নদীগুলো রয়েছে, সেগুলোকে ওই জন্য বলেছে উত্তরবঙ্গের নদী ব্র্যাকেটে ব্রহ্মপুত্র ড্রেনেজ সিস্টেম। এখানে কিছু নদী আছে সেগুলো কিন্তু গঙ্গার সাথেও মিশেছে। তো যে নদীগুলো ব্রহ্মপুত্রের সাথে মিশেছে সে নদীগুলো মানে উল্লেখযোগ্য প্রায় 39% নদী কিন্তু আমাদের এই টোটাল ও সারফেসের উপরে যে জল প্রবাহিত হচ্ছে 39% নদী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদী। এবং এর মধ্যে বেশিরভাগ নদী কিন্তু গ্লেসিয়ার থেকে উৎপন্ন, অর্থাৎ আমাদের হিমবাহ থেকে উৎপন্ন বরফ গলা জলে কিন্তু তারা পুষ্ট হতে পারে। এবং পরবর্তীকালে এটা বাংলাদেশে প্রভাবিত হয়েছে এবং ব্রহ্মপুত্রের সাথে এগুলো মিলিত হয়েছে, যেমন তিস্তা, তোর্ষা, ডায়ডাক, জলঢাকা, চাল, মাল, কারলা, এই অঞ্চলগুলো কিন্তু এখানকার বিভিন্ন ধরনের নদী। এর পরবর্তীতে যেগুলো রয়েছে প্রত্যেকটা নদীকে আমি আলাদা আলাদা পার্টে আলোচনা করছি। প্রথম হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী তোমাদের আগে যে বড় ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা আছে সেটাও লক্ষ্য রাখতে পারবে, একে এই নদীতেও লক্ষ্য রাখতে পারছে। দেখো তিস্তা যে নদীটা, তিস্তা নদী প্রভাবিত কোথা থেকে উৎপন্ন লাভ করছে? তিস্তা নদী কিন্তু উৎপন্ন লাভ করছে নর্থ সিকিমের কাছাকাছি, প্রায় 6,500 মিটার উপর থেকে সে কিন্তু উৎপত্তি লাভ করেছে। এবং পরবর্তীকালে সেটা সিকিমের মধ্যে থেকে আমাদের পশ্চিমবঙ্গের রাংপুর ওপর দিয়ে প্রভাবিত হয়ে পরবর্তীকালে সেটা এসে মিশছে কার সাথে? এখানে ব্রহ্মপুত্রের সাথে মিশছে। এই জায়গাটা ব্রহ্মপুত্রের নাম কিন্তু যমুনা, ওপরে কিন্তু ব্রহ্মপুত্রের নাম লেখা আছে ব্রহ্মপুত্র। অর্থাৎ ব্রহ্মপুত্র আমরা সবাই জানি ব্রহ্মপুত্র এমনই একটা নদ যার বহু নাম, সুতরাং এই অঞ্চলে এসে কিন্তু ব্রহ্মপুত্রের সাথে তিস্তা নদী মিলিত হচ্ছে। এই যে তিস্তা নদী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একটা বিশেষ নদী। এবং উত্তরবঙ্গের যে অঞ্চল রয়েছে, যে রিজিয়ান রয়েছে, সেই রিজিয়ানকে বিশেষভাবে কিন্তু প্রভাব বিস্তার করেছে সেই রিজিয়ানের উপরে। এই তিস্তা নদী কিন্তু সাধারণত ব্রহ্মপুত্রের সাথে মিশছে কোথায় গিয়ে? রাংপুর ডিস্ট্রিক্ট। এই যে জায়গাটা এসে মিশছে সেটা হচ্ছে রাংপুর ডিস্ট্রিক্টে এসে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের সাথে তিস্তা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে। অর্থাৎ তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে কোথায়? নর্থ সিকিম, মিলিত হয়েছে কোথায়? ব্রহ্মপুত্রের সাথে। কোন জায়গায়? বাংলাদেশে রাংপুরে। অর্থাৎ তোমাদের মিলিততার নাম মনে রাখলেও যে জায়গাতে উৎপত্তি লাভ করেছে সেটা কিন্তু মনে রাখবে, কারণ সেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে।
এর পরবর্তীতে যে নদীটা আসে সেটা হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদী উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? জলঢাকা নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে পাগলাঝরা যে জলপ্রপাত রয়েছে, সেই পাগলাঝরা যে প্রস্তুবন রয়েছে সেখান থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। কোথায়? আমাদের দেখো বিনটান লেকের কাছ থেকে কিন্তু সিকিমের প্রায় 4500 মিটার উচ্চতায় জলঢাকা নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে। এই জলঢাকা নদী উৎপত্তি লাভ করার ফলে তোমরা যদি এখানে লক্ষ্য করতে পারো, উৎপত্তি লাভ করার পরে কোথায় কোথায় গেছে? সিকিম, ভুটান থেকে এসে পশ্চিমবঙ্গে প্রভাবিত হয়ে বাংলাদেশে গিয়ে সেই ব্রহ্মপুত্রের সাথে কিন্তু এই নদীটি মিলিত হয়েছে। তাহলে আমাদের তো এই যে জলঢাকা যে নদীটা, সেই জলঢাকা নদীটা উৎপত্তি লাভ করেছে পাগলাঝড়ার ওখানে উৎপত্তি লাভ করেছে। উৎপত্তি লাভ করার পরে সে এসে মিশছে কোথায়? জলঢাকা এসে কিন্তু মিশছে আমাদের ব্রহ্মপুত্র নদের কাছে এসে বাইটাং লেকের থেকে উৎপত্তি লাভ করেছে। সরি, আমি একটা ভুল বলে ফেলেছি, ওটা হচ্ছে পাগলাঝড়া, ওটা বাইটাং যে লেকটা রয়েছে সেখান থেকে কিন্তু এটা উৎপত্তি লাভ করেছে। তোমাদের এখানে লেখাই আছে, এখান থেকে কিন্তু আমাদের জলঢাকা নদীটা উৎপত্তি লাভ করেছে। এই জলঢাকা নদী সাধারণত নিচু এবং নিচু এই দুটো নদীর মিলিত যে প্রবাহ, এই দুটো মিলিত প্রবাহ হিসেবে কিন্তু পশ্চিমবঙ্গে প্রভাবিত হয়েছে, হয়ে জলঢাকা নাম নিয়েছে। এই জলঢাকা নদীর সাধারণত এই ব্রহ্মপুত্র নদের সাথে কোথায় গিয়ে মিশেছে? বাংলাদেশে প্রভাবিত হয়ে কিন্তু জলঢাকা নদীটা মিশেছে। এর পরবর্তীতে যে নদীটা আছে সেটা হচ্ছে তোরসা নদী। তোরসা নদী উৎপত্তি লাভ করেছে কোথায়? তোরসা নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে চুম্বি ভ্যালি থেকে আমাদের তোরসা নদী উৎপত্তি লাভ করেছে। সেই তোরসা নদী কত মিটার উচ্চতায় উৎপত্তি লাভ করেছে? টোটাল 7065 মিটার উচ্চতায় এটা লাভ করেছে, এবং এটা ভুটান এবং তিব্বতের কিছু অঞ্চল অতিক্রম করে এসে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছে। এবং এখানে এই যে তোরসা যে নদীটা, এই তোরসা নদী কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে আমরা দেখতে পাই? কুচবিহার, কালিয়াগঞ্জ, রায়ডাক প্রভৃতি অঞ্চলে কিন্তু আমরা এই তোরসা নদী কিন্তু লক্ষ্য করতে পারি। সাধারণত তোরসা নদী পশ্চিমবঙ্গের মধ্যে 145 কিলোমিটার দৈর্ঘ্যের একটা অঞ্চল জুড়ে রয়েছে। টোটাল তোরসা নদী প্রায় 350 মতন এর দৈর্ঘ্য, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে খুব কম 145 কিলোমিটার অঞ্চল কিন্তু তোরসা নদী রয়েছে। এবং এই তোরসা নদী কিন্তু ব্রহ্মপুত্র নদের সাথে এসে কোথায় মিশেছে? নাগেশ্বর, রাংপুরের কাছে রাগেশ্বর যে জায়গাটা রয়েছে বাংলাদেশে, সেখানে গিয়ে কিন্তু ব্রহ্মপুত্র নদের সাথে তোরসা নদী মিলিত হয়েছে। এর পরবর্তী আসছে রায়ডাক। রায়ডাক যে নদীটা রয়েছে, এই রায়ডাক নদী উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? এটা করেছে আকুনগাপু যে অঞ্চল রয়েছে সেখান থেকে কিন্তু সেটা উৎপত্তি লাভ করেছে। কোন দেশে? ভুটান থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো রায়ডাক নদী ম্যাপে তোমাদের লক্ষ্যই করতে পারছো, এই যে ভুটান, এই অঞ্চলে তো ভুটান রয়েছে, ভুটান থেকে উৎপত্তি লাভ করেছে। সরি, ওই অঞ্চলে ভুটান না, ভুটান আরেকটু ওপরে রয়েছে, ওই ওখান থেকে উৎপত্তি লাভ করে সে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মিশছে। পশ্চিমবঙ্গে রায়ডাক 1 এবং রায়ডাক 2 হিসেবে কিন্তু এটা আমাদের ঢুকে বাংলাদেশের বর্ডার থেকে অতিক্রম করে এ কিন্তু ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে। ব্রহ্মপুত্রের সাথে গঙ্গাধার নামে যখন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে, তার নাম কিন্তু হয়ে যাচ্ছে গঙ্গাধার। প্রতিটা নদী কিন্তু অনেক রকম নাম নিয়ে রয়েছে, প্রতিটা নাম আমি তোমাদের নোটসও দেওয়া আছে, পিপিটিও দেওয়া আছে, সেগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখলেই তোমরা আরো সুন্দরভাবে জিনিসটাকে মনে রাখতে পারবে। এটা হলো রায়ডাক নদী, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে এই নদীগুলো রয়েছে। এই যে নদীগুলি রয়েছে উত্তরাঞ্চলে, এই উত্তরবঙ্গে এবং গঙ্গার যে কিছু নদী রয়েছে, সেই নদীগুলোর সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে? এই নদীগুলো কিন্তু, যেগুলো উত্তরাঞ্চলের নদী বা বরফ গলা জলের নদী, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি নদী? এগুলোতে সারা বছর জল থাকে। এগুলোতে শুধুমাত্র যে বর্ষাকালে জল থাকে তা না, সারা বছর এগুলোতে কিন্তু জল থাকে। এবং কোন নদীগুলো? পূর্ববর্তী নদী, প্রবাহপথে যে গিরিপথগুলো রয়েছে, অর্থাৎ গিরিখাতগুলোই প্রমাণ দেবে কোন নদীগুলো পূর্ববর্তী নদী, সেগুলো কিন্তু আমরা এখানে বুঝতে পারি। এছাড়াও এই পাদদেশ অঞ্চলে যে নদীগুলো রয়েছে, পাদদেশ অঞ্চলের নদীগুলোর কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো? এর গভীরতা কম, এর বিস্তৃতি কিন্তু বেশি। এছাড়াও কিছু নদী যেখানে রয়েছে, যেগুলো ইছামতি, আরও যেগুলো নদীগুলো আমরা লক্ষ্য করতে পারলাম, নাগার, এই নদীগুলো কিন্তু কিছু কিছু জায়গায় বর্ষার জলে পুষ্ট নদী রয়েছে। বর্ষার জলে পুষ্ট যে নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু সারা বছর ভালোভাবে জল থাকে না। আবার বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে সেখানে মাঝে মাঝে কিন্তু আমরা বন্যাও লক্ষ্য করতে পারি। সেগুলো হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের নদীর সাধারণ কিছু বৈশিষ্ট্য। এর পরবর্তী রয়েছে পশ্চিম অঞ্চলে যে নদীগুলো রয়েছে।
সাধারণত পশ্চিমবঙ্গের নদী, পশ্চিমাঞ্চলের নদী বলতে আমরা কোনটা দেখতে পাবো, চলো চলে যাই সেই যে বড় ম্যাপটা রয়েছে সেই ম্যাপটার কাছে। যদি ম্যাপটার কাছে আমরা চলে আসি, দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল কোন অঞ্চলটা, এই অঞ্চলটা। যদি এখান থেকে আমরা ভাগ করি, যদি এখান থেকে আমরা ভাগ করি, তাহলে এই যে অঞ্চলটা আমরা দেখতে পাবো, এই অঞ্চলটাই কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চল। এই অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের নদী রয়েছে এবং এই প্রতিটা নদী কিন্তু কার সাথে মিলিত হয়েছে, বেশিরভাগ নদী কিন্তু বাংলা আমাদের যে আমার পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা, তার সাথেও কিছু মিলিত হয়েছে এবং কিছু সুবর্ণরেখার সাথে মিলিত হয়েছে। কিছু নদী, দুটো নদী একসাথে প্রভাবিত হয়ে তারা আর একটা নাম নিয়ে তারা নতুনভাবে কিন্তু প্রভাবিত হয়েছে। এই যে নদীগুলোর মধ্যে দিয়ে কিছু নদী কিন্তু আবার মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রভাবিত হয়ে এসে, যেহেতু পশ্চিমা অঞ্চল আমরা কি জানি, আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল কিন্তু মালভূমি অঞ্চল, অর্থাৎ মালভূমি অঞ্চলের নদীগুলো একটু খরস্রোতা। সে বৈশিষ্ট্যগুলোতে আমরা পরে আসি। কি কি নদী আমরা এখানে সাধারণভাবে লক্ষ্য করতে পারবো, অজয়, ময়ূরাক্ষী, দামোদর, কোসাই, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, এইসব নদীগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারবো। এবং কিছু নদী কিন্তু আবার আমাদের মিশছে কিসের সাথে, গঙ্গার সাথে, কিছু নদী সুবর্ণরেখার সাথে মিশছে। এখানে সুবর্ণরেখাও কিন্তু ডানকান প্যাসেজ থেকে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে ওখান থেকে প্রভাবিত হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে সে কিন্তু আমাদের এতে এসে মিশছে। কোথায় এসে মিশছে, বঙ্গোপসাগরেতে মিশছে। ভারতবর্ষে কিন্তু 2.7% অঞ্চলে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে 2.74% অঞ্চলে কিন্তু আমরা এই সুবর্ণরেখা নদীকে লক্ষ্য করতে পারি। চলো দেখে নেওয়া যাক এই পশ্চিমাঞ্চলে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর নাম এবং তার বিভিন্ন কিছু বৈশিষ্ট্য। প্রথমেই আসছে ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদী উৎপত্তি লাভ করেছে কোথায়, সাঁওতাল পরগনার উঁচু অঞ্চল থেকে কিন্তু ময়ূরাক্ষী নদী উৎপত্তি লাভ করেছে। কোন ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্টের কাছাকাছি এসে। এই ময়ূরাক্ষী নদীতে কিছু সাধারণ খাল রয়েছে, কানা, মোর, গাম্বাড়ি, এইগুলো কিন্তু ময়ূরাক্ষী নদীর নোয়ার অঞ্চলে খাল। এই অঞ্চলে এই নদীটা সাধারণত প্রভাবিত হয়েছে, দেখো তুমি যদি লক্ষ্য করো তোমরা, এই যে ময়ূরাক্ষী নদী এই অঞ্চলতে প্রভাবিত হয়ে এই যে পশ্চিমবঙ্গে ঢুকছে, এই অঞ্চলটা হচ্ছে পশ্চিমবঙ্গে ঢোকার জায়গা। এবং এখানে কোন অঞ্চলে তারা ঢুকছে, মুর্শিদাবাদ অঞ্চল, হিজালি বেল্ট ডিস্ট্রিক্টের মুর্শিদাবাদ অঞ্চল থেকে কিন্তু সেটা ঢুকছে এবং ফাইনালি সেই নদীটা কোথায় এসে মিশছে, আমাদের ভাগীরথী নদী যেটা রয়েছে, এই দেখো ভাগীরথী নদী, এই ভাগীরথী নদীর সাথে কিন্তু আমাদের এই ময়ূরাক্ষী নদী এসে মিলিত হচ্ছে। এবং এই যে ময়ূরাক্ষী নদী মিলিত হচ্ছে, সাধারণত এই ময়ূরাক্ষী নদীতে কিছু নদীর মিলিত প্রভাব, কোন নদীর মিলিত প্রভাব, বক্রেশ্বর এবং কোপাই যে নদী, বিখ্যাত কোপাই নদী রয়েছে, এই দুটি নদীর মিলিত প্রভাব কিন্তু আমরা ময়ূরাক্ষী নদী হিসেবে কিন্তু বলতে পারি। অর্থাৎ যে সাঁওতাল পরগনা থেকে উৎপত্তি লাভ করেছে যে নদী, আলাদা আলাদা নদী, সেই নদীগুলি কোপাই নদী এবং বক্রেশ্বর নদী, এই দুটি নদী যখন একসাথে মিলিত হয়ে যাচ্ছে তাকেও কিন্তু আমরা বলছি ময়ূরাক্ষী নদী। এবং সেই নদীটি পরে গিয়ে কোথায় মিল হচ্ছে, সেটি কিন্তু পরবর্তীকালে আমাদের ভাগীরথী নদীর সাথে মিল হচ্ছে। এছাড়াও এই নদী কিছু উপনদী আছে, যেমন ব্রাহ্মণী, দ্বারকা, কোপাই, এইগুলো হচ্ছে এই ময়ূরাক্ষী নদীর বিশেষ কিছু উপনদী। চলো চলে নেওয়া যাক এর পরবর্তী যে নদীটা, কি নদী, দামোদর নদী, দামোদর নদ। তো নদ নদীর পার্থক্যতে আমি যাচ্ছি না, সে পার্থক্য তোমরা সবাই ছোটবেলায় আমরা পড়েছি, কি জানি। এই যে দামোদর নদী, এই দামোদর নদী উৎপত্তি লাভ করেছে কোথা থেকে, দামোদর নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে পালামু পাহাড় থেকে কিন্তু দামোদর নদী উৎপত্তি লাভ করেছে। কোন অঞ্চলে, ঝাড়খণ্ড থেকে। অর্থাৎ ঝাড়খণ্ড থেকে আমাদের এই দামোদর নদী উৎপত্তি লাভ করে, দেখো দামোদর নদী, এই যে দামোদর নদী ঝাড়খণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে করে কিন্তু আমাদের হুগলি নদীর সাথে এসে মিশে। দেখো এখানে কাঙ্গার, তালাঙ্গা ঘাট, এইখান থেকে কিন্তু এই নদীগুলো এসে আস্তে আস্তে দামোদরের সাথে মিলিত হয়েছে। এই যে দামোদর যে নদী, এই দামোদর নদীর সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে, দামোদর নদী যখন আমাদের মেদিনীপুরের মধ্যে দিয়ে এসে প্রভাবিত হচ্ছে, সেই নদীতে কিন্তু অতিরিক্ত বন্যার সৃষ্টি হয়েছে এবং আমাদের যে বিস্তীর্ণ পশ্চিমবঙ্গের অঞ্চলে কিন্তু এই দামোদর নদীর ফলে প্রবল বন্যার সৃষ্টি হয়। সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে, স্যারো অফ বেঙ্গল বা স্যারো অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু বলা হয় দামোদর নদীকে। এই দামোদর নদী পরবর্তীকালে এসে হুগলির সাথে মিশছে। তো এর যে মেন যে প্রভাব, সেটা কিন্তু মহেশ্বরী যে খাল রয়েছে তার সাথে রূপনারায়ণ কিন্তু এর সাথে ডিসচার্জ হওয়ার ফলে দামোদর নদীকে আরও উন্নত করে তুলছে।
এর পরবর্তী যে নদী আছে দ্বারকেশ্বর, শিলাবতী এবং রূপনারায়ণ। দ্বারকেশ্বর এবং শিলাবতী এবং রূপনারায়ণ, অর্থাৎ এই যে দ্বারকেশ্বর এবং শিলাবতী এই দুটো নদীর কিন্তু মিলিত প্রবাহকে কিন্তু আমরা রূপনারায়ণ বলে থাকছি। অর্থাৎ দ্বারকেশ্বর এবং ঘাটালের কাছে এসে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী মিল খাচ্ছে, মিল খাওয়ার পরে কিন্তু সেটাকে কিন্তু আমরা রূপনারায়ণ বলছি। দেখো এই দ্বারকেশ্বর নদী, এই শিলাবতী নদী, সরি এই দ্বারকেশ্বর নদী, এই শিলাবতী নদী, এই দুটো নদী মিলিত হচ্ছে যে জায়গাটায়, সেখান থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদী সাধারণত দ্বারকেশ্বর নদী কোথা থেকে উৎপত্তি, পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে উৎপত্তি লাভ করেছে। গন্ধেশ্বরী বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে কোথায় গিয়ে মিল হয়েছে, দ্বারকেশ্বরের সাথে মিল হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কাছে গিয়ে হুগলি নদীর সাথে কিন্তু তারা আবার মিশেছে। অর্থাৎ এই শিলাবতী পরবর্তীতে নাম পরিবর্তন করে হয়েছে রূপনারায়ণ। অর্থাৎ যখন দ্বারকেশ্বর মিশে শিলাবতী নাম নিচ্ছে, শিলাবতী প্রভাবিত হয়ে যখন মিশে সেটাকে নাম নেওয়া হচ্ছে রূপনারায়ণ। এই রূপনারায়ণ সাধারণত আমাদের কোন অঞ্চলে দেখতে পাই, শিলাবতী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, পুরুলিয়া থেকে উৎপত্তি লাভ করেছে, করার পরে সেটা মেদিনীপুর অঞ্চল থেকে প্রভাবিত হয়ে দ্বারকেশ্বরের সাথে মিলিত হয়ে রূপনারায়ণ নাম নিয়ে হুগলি নদীতে গিয়ে এটি মিশেছে। এবং সাধারণত এখানে জোয়ার ভাটাও কিন্তু লক্ষ্য করা যায়। এই নদীটি হচ্ছে সাধারণত বর্ষার জলে পুষ্ট নদীদের মধ্যে উল্লেখযোগ্য নদী হচ্ছে আমাদের এই রূপনারায়ণ নদীটি। এর পরবর্তী যেটা আছে কংসাবতী, কাদাই এবং হলদি নদী। এই নদীগুলো কিন্তু একই রকম গল্প। কিরকম গল্প, এই যে হলদি নদী এটা হচ্ছে কেলেঘাই এবং কংসাবতী দুটো নদী, এই দুটো নদীর মিলিত প্রবাহকে কিন্তু আমরা হলদি নদী বলা হয়ে থাকে। এই যে হলদি রিভার, এখানে কংসাবতী এবং কেলেঘাই নদী এসে মিলিত হচ্ছে, কংসাবতী এবং কেলেঘাই নদী এসে মিলিত হয়ে কিন্তু আমাদের এই যে হলদি নদীর নাম নিচ্ছে। তো কংসাবতী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে উৎপত্তি লাভ করেছে এবং সেটা জয়েন হচ্ছে কোথায়, বাঁকুড়া ডিস্ট্রিক্টের কাছে জয়েন হচ্ছে এবং পরবর্তীকালে সেটা আবার ভৈরব এবং বাঁকিতে নদীতে নাম নিয়ে পরবর্তীকালে মেদিনীপুর ডিস্ট্রিক্টের কাছে এসে নাম পাল্টে গিয়ে হলদি নদী হিসেবে কিন্তু নাম নিচ্ছে। আচ্ছা, হলদি নদী কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাই, ঝাড়গ্রাম, মেদিনীপুর ডিস্ট্রিক্টের কাছে এসে কিন্তু আমরা এই নদীটা কিন্তু লক্ষ্য করতে পারি। এবং এই যে হলদি নদীটা, এই হলদি নদী পরবর্তীকালে কোন নদীর সাথে এসে মিশেছে, হলদি নদী কিন্তু পরবর্তীকালে হুগলি নদীর সাথে এসে কিন্তু মিশেছে। তোমাদের সাথে যখন আমি পড়াচ্ছি তখনও দেখবে বেশিরভাগটা এই ম্যাপ দেখে দেখে, এবং তোমরাও যখন পড়বে তখন মুখস্থ করার আগে এই জিনিসটাকে ম্যাপ দেখে দেখে পড়ার চেষ্টা করবে। এই ম্যাপটাও দেখতে পারো বা প্রথমে যে বড় ম্যাপটা তোমাদের কাছে দিয়েছি সেই ম্যাপটাও দেখতে পারো, তাহলে দেখবে তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আর এই নদীটায় এই যে নদীগুলি দেখলাম কেলেঘাই, কংসাবতী এবং হলদি নদী, এই নদীগুলি কিন্তু সাধারণত বর্ষার জলে পুষ্ট নদী। বর্ষার জলে পুষ্ট নদী হওয়ার কারণে এই নদীতে বর্ষাকালে বেশি জল লক্ষ্য করতে পারি। অর্থাৎ কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। কোন কোন ডিস্ট্রিক্টে লক্ষ্য করে, বিশেষ করে আমাদের হুগলি এবং মেদিনীপুর অঞ্চলে কিন্তু এই হলদি নদীটা লক্ষ্য করতে পারি। এছাড়া কংসাবতী এবং কেলেঘাই নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তা তোমাদের এখানে আমি উল্লেখ করেছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের থেকে। এর পরবর্তীতে যে নদীটা আসছে সেই নদীটা হচ্ছে টাইডাল রিভার, অর্থাৎ জোয়ারে জলে পুষ্ট যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো। অর্থাৎ এই নদীগুলো আলোচনা করার আগে একটা জিনিস মিস করে গেলাম, এই যে মালভূমি অঞ্চলে যে নদীগুলো রয়েছে এই মালভূমি অঞ্চলের নদীর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে, এগুলো সাধারণত একটা অনুচ্চ পাহাড় এবং পর্বত থেকে এই নদীগুলো কিন্তু উৎপত্তি লাভ করছে। এই পর্বত এবং অনুচ্চ পাহাড় থেকে এগুলো উৎপত্তি লাভ করার ফলে বিভিন্ন রকমের খরস্রোতা এগুলো সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এরা ব্রিজ তৈরি করে থাকে। বিভিন্ন ধরনের, যেহেতু মালভূমি অঞ্চলে একটু খাড়া হয় সেখানে এর যে গতিপথ, এই গতিগুলো কিন্তু একটি বেশি লক্ষ্য করা যায়। এই নদীগুলো কিন্তু চিরপ্রবাহী নয়, অর্থাৎ কি বর্ষার সময় এই নদীগুলোতে বেশি জল লক্ষ্য করতে পারি। এবং নদীর খাত তা হচ্ছে কম গভীর এবং প্রশস্ত। এগুলো হচ্ছে মালভূমি অঞ্চলে সাধারণত নদীর বৈশিষ্ট্য। এর পরবর্তী বৈশিষ্ট্যগুলো কেন তোমাদের সাথে আলোচনা করলাম, কারণ বৈশিষ্ট্য দিয়ে বলে দিতে পারে যে এই বৈশিষ্ট্যগুলো কোন অঞ্চলের নদীতে আমরা লক্ষ্য করতে পারি, মালভূমি অঞ্চল, পার্বত্য অঞ্চল না সমভূমি অঞ্চল, সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। সাধারণত মালভূমি অঞ্চলের নদীতেই বেশি খরস্রোত হয়, এখানে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। তোমরা বলতে পারো যে স্যার নদী যখন প্রবাহিত হচ্ছে পার্বত্য অঞ্চলে তো আরও বেশি খরস্রোত, সেখানে কেন জলবিদ্যুৎ উৎপন্ন হয় না?
জলবিদ্যুৎ যে উৎপন্ন হবে সেই জায়গাটা তৈরি করার জন্য তো সেই জায়গার মাটি বা সেই জায়গাটা সেরকম ভূমিরূপ হওয়া দরকার। পার্বত্য অঞ্চলে কিন্তু সেই অত উন্নত ভূমিরূপ না, যেখানে ব্রিজটা ভেঙেই যেতে পারে, জলবিদ্যুৎ কেন্দ্রটা ভেঙে যেতে পারে। সেই জন্য যে মালভূমি যে অঞ্চল, সেখানে নদী যে যতটা খরস্রোত হচ্ছে তার গতিপথের ওপর লক্ষ্য রেখে এবং গতিপথের ওপর পর্যবেক্ষণ করে সেখানে কিন্তু যেহেতু কিছুটা মালভূমি অর্থাৎ সমভূমির সাথে কিছুটা গা লাগানো, সেখানে কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন কেন্দ্র কিন্তু উৎপন্ন করা যায়। এবং এই নদীগুলো বিশেষ করে মালভূমি অঞ্চলের নদীতে কিন্তু বিশেষ করে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। এর পরবর্তীতে যে নদীগুলো আছে সেটা হচ্ছে টাইডাল রিভার্স অফ সাউদার্ন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে যে নদীগুলো রয়েছে প্রতিটা নদীই প্রায় জোয়ারের জলে স্পষ্ট নদী। দেখো জোয়ারের জলে পুষ্ট নদী কী কী নদী এখানে রয়েছে, ঠাকুরানী রিভার, মাতলা, কালিন্দী, রায়মঙ্গল প্রভৃতি যে নদীগুলো, গোসাবা, এই যে প্রতিটা নদী, ইছামতি, প্রতিটা নদীই কিন্তু জোয়ারের জলে পুষ্ট যে নদীগুলো, সেই নদীগুলোর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে এই নদীগুলি, অর্থাৎ মাতলা, কালিন্দী, রূপনারায়ণ কালিন্দী, রায়মঙ্গল, রূপনারায়ণ রায়মঙ্গল, এই নদীগুলো কিন্তু আমাদের এই সুন্দরবন অঞ্চলের বিশেষ বিশেষ উল্লেখযোগ্য নদী। এই নদীগুলোকে আরও ডিটেলসে তোমাদের যদি আলোচনা করতে থাকি, এই নদীগুলোতে আরও নাম মাতলা, রায়, এই নদীগুলো কিন্তু জোয়ারের জলে পুষ্ট। জোয়ারের জলে পুষ্ট কেন? এইগুলো একদম গঙ্গার মোহনার কাছে নদীগুলোকে অনেকভাবে ভাগ হয়ে গেছে। সাধারণত গঙ্গা, ব্রহ্মপুত্র এবং বিভিন্ন যে নদীগুলো গঙ্গা ব্রহ্মপুত্রতে এসে মিশেছে, সেই নদীগুলোর মিলিত প্রবাহগুলো নিয়ে কিন্তু এই নদীগুলো সাধারণভাবে সৃষ্টি হয়েছে। এখানে রায়মঙ্গল, বিদ্যাধরী এই নদীগুলো কিন্তু এই অঞ্চলে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য নদী। এবং এই অঞ্চলে জোয়ারের জলে এই নদীগুলো স্পষ্ট হয় বলে এই নদীতে প্রচুর পরিমাণে লবণ আমরা লক্ষ্য করতে পারি। এবং এখানে জোয়ার ভাটা প্রচণ্ডভাবে এইসব নদীতে কিন্তু লক্ষ্য করতে পারি। জোয়ারের সময় জল অনেক উঁচুতে চলে গেল এবং ভাটার সময় জল অনেক নিচুতে চলে গেল। এবং এখানে নদী উপত্যকাগুলি জোয়ারের জলে সৃষ্টি হওয়ার ফলে নদী উপত্যকাগুলো কিন্তু খাড়া হয় না, অনেকটা চওড়া উপত্যকা সৃষ্টি হয়। এবং নদীর জলগুলো সাধারণত লবণাক্ত হয়। কেন লবণাক্ত হয়? কারণ এই অঞ্চলে জোয়ারের জলে পুষ্ট। জোয়ারের জল কোথা থেকে আসছে? আমাদের সমুদ্র থেকে আসছে। সমুদ্রের জল নোনা, তাই এই অঞ্চলের নদীগুলো কিন্তু নোনা লক্ষ্য করতে পারি। এবং এই অঞ্চলগুলো সাধারণত আমাদের গঙ্গার যে অঞ্চলগুলো রয়েছে, সেই গঙ্গার এবং ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহ যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের এই জোয়ারের জলে স্পষ্ট নদীগুলো উৎপন্ন লাভ করে। এগুলোই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণত নদী। শুধু আলোচনা করা হলো না, পশ্চিমবঙ্গের যে বিভিন্ন নদীগুলো রয়েছে তার পূর্ব অঞ্চলে কিছু নদী রয়েছে, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই যে পূর্ব অঞ্চলে যে নদীগুলো রয়েছে কোনগুলো? মাথাভাঙা, ভাগীরথী, মুর্শিদাবাদে উৎপন্ন লাভ করার ফলে যে নদীগুলো রয়েছে মাথাভাঙা, চূর্ণী, ইছামতি, এই নদীগুলো কিন্তু আরও আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে? এই নদীগুলো প্রতিটাই কিন্তু পদ্মার শাখা নদী। পদ্মা যে নদীটা বেরিয়ে গেছে, সেই পদ্মার শাখা নদীগুলো কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ববাহিনী নদীগুলো। এবং এখানে সাধারণত এই নদীগুলোতে বেশিরভাগ আমরা বন্যা লক্ষ্য করতে পারি। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী। আমি কয়েকটা কিওয়ার্ড বলে দেবো, সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে যদি বলা হয় বৃহত্তম নদী কি, তোমরা প্রথমেই বলবে বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা। গঙ্গায় সব থেকে বেশি কিন্তু পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায়। এছাড়াও পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? পশ্চিমবঙ্গের দুঃখ কিন্তু বলা হয় দামোদর নদকে। দামোদর নদকে কিন্তু বলা হয় পশ্চিমবঙ্গের নদী, পশ্চিমবঙ্গের দুঃখের নদী। এর পরবর্তীতে যে পার্টগুলো আসছে সেটা আসবে বলা যেতে পারে উত্তরবঙ্গে যে নদীগুলো, কয়েকটা উদাহরণ দাও। তিস্তা, তোর্ষা, জলঢাকা, সেগুলো উত্তরবঙ্গের নদী। জোয়ারের জলে পুষ্ট নদী কোনগুলো আছে? মাতলা, বিদ্যাধরী, তারপরে রূপনারায়ণ, এগুলো কিন্তু আমাদের রূপনারায়ণ না, রায়মঙ্গল, এগুলো হচ্ছে জোয়ারের জলে পুষ্ট নদী। এইরকমভাবে ছোটো ছোটোভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, সেগুলো আমি তোমাদের কাছে পরে দিয়ে দেবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। সাধারণভাবে পশ্চিমবঙ্গের নদী, এই যে মেন নদীর যে ম্যাপটা তোমাদের কাছে রয়েছে, এই ম্যাপটা দেখে পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। সাধারণত তিনটে নদী, যদি আমি নদী হিসেবে পশ্চিমবঙ্গকে ভাগ করি, সাধারণত তিনটে নদী পার্ট এখানে আমরা লক্ষ্য করতে পারি। কোন কোন নদী পার্ট? একটা হচ্ছে গঙ্গা নদীর যে পার্ট, একটা দেখো এই যে গঙ্গা নদী প্রভাবিত হয়েছে, এই যে গঙ্গা নদীর একটা পার্ট, একটা হচ্ছে এই যে সুবর্ণরেখা যে নদী, সুবর্ণরেখা নদীর একটা পার্ট, একটা যেখান থেকে ব্রহ্মপুত্র নদ প্রভাবিত হয়েছে, ব্রহ্মপুত্র নদের একটা পার্ট। এই তিনটে পার্টে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের নদীকে ভাগ করতে পারি। এছাড়াও নদীর হিসাবে এই ভাগগুলো হলো। আর একটা যদি আমরা ভাগ করি সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেরকে যদি টোটাল ভাগ করা হয়, উত্তরের নদী, পূর্বের নদী,
সরি এটা হচ্ছে একটা হচ্ছে উত্তরবঙ্গের যে নদীগুলো রয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের নদী, তারপরে হচ্ছে পূর্ববঙ্গের নদী, পশ্চিমাঞ্চলের নদী এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের নদী। এই 4টে ভাগ নিয়েও তোমরা কিন্তু আলোচনা করতে পারো। তোমাদের যেমন সুবিধা হবে সেই ভাগগুলো অনুসারে তোমরা এটা কিন্তু পড়বে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।